এখানে আমরা কি লিখতে পারি যে ডেল সি মানে হচ্ছে C2 মাইনাস C1, রাইট। সিমিলারলি ডেল এফ মাইনাস 32 মানে হচ্ছে F2 মাইনাস 32 মাইনাস F1 মাইনাস 32, ওকে। আচ্ছা, সো তখন এইখান থেকে আমরা লিখতে পারবো যে F2 মাইনাস 32 মাইনাস F1 মাইনাস 32, সো এটা আলটিমেটলি কি আসে F2 মাইনাস F1, রাইট। দুইটা মাইনাস করো তাহলে এটা কি পাচ্ছি ডেল এফ, তার মানে ডেল এফ মাইনাস 32 আর জাস্ট ডেল এফ একই কথা। এটা বোঝায় যে কনস্ট্যান্ট টার্মের ডেল আসলে জিরো, মানে কনস্ট্যান্ট একটা টার্ম তো কখনো চেঞ্জ হয় না, মানে এটা অনেকটা ওই ডিফারেন্সিয়েশনের সাথে মিলে। আচ্ছা, সো এখানে দেখো আমি এটাকে এভাবে লিখতে পারি ডেল সি বাই 5 ইজ ইকুয়াল টু ডেল এফ মাইনাস ডেল 32 ডিভাইড বাই 9 ইকুয়ালস ডেল কে মাইনাস ডেল 273 বাই 5। এখন কনস্ট্যান্ট টার্মের ডেল মানে হচ্ছে জিরো। সো এইটা হচ্ছে সেই এক্সপ্রেশন যেটা দিয়ে আমি ডিফারেন্সের মধ্যে ক্যালকুলেট করতে পারবো। সো যদি আমি এইটা আর এইটা নিই তাহলে এখান থেকে লেখা যায় ডেল সি বাই 5 ইকুয়ালস ডেল কে বাই 5, সো ডেল সি সমান ডেল কে। তার মানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ডিফারেন্স যে কথা, 5 কেলভিন টেম্পারেচার ডিফারেন্স একই কথা। বাট যদি ফারেনহাইটে কনভার্ট করতে চাও, লাইক তোমাকে বললো যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ডিফারেন্স মানে কত ফারেনহাইট টেম্পারেচার ডিফারেন্স, তখন এই ফর্মুলা ইউজ করতে হবে, এইটা আর এইটা, ডেল সি বাই 5 ইকুয়ালস ডেল এফ বাই 9, সো ডেল এফ ইজ ইকুয়াল টু 9 ডেল সি বাই 5, দ্যাট ইজ 9 ফারেনহাইট, 9 ডিগ্রি ফারেনহাইট। তার মানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ডিফারেন্স আর 9 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার ডিফারেন্স একই, ঠিক আছে। সো এই ফর্মুলাটা একটু মনে রাখবা। আচ্ছা, সো টেম্পারেচার রিলেটেড আর হচ্ছে এই যে থার্মাল এক্সপ্যানশন রিলেটেড এই ফর্মুলাগুলো কাজে লাগে, এগুলো থেকে খুব একটা টাফ ম্যাথ আসে না এই চ্যাপ্টার। এর পাশাপাশি যেই ম্যাথ আছে সেটা হচ্ছে যে কোনো একটা অবজেক্ট যার ম্যাস হচ্ছে m কেজি আর তার তোমার কোনো একটা ম্যাস m কেজি, আমি যদি তাকে ধরো কিউ জুল হিট অ্যাপ্লাই করতে পারি, আমি যদি তার মধ্যে কিউ জুল হিট অ্যাপ্লাই করতে পারি, আর এটার জন্য যদি তার ডেল থিটা অ্যামাউন্ট টেম্পারেচার চেঞ্জ হয়, মানে তার আগে টেম্পারেচার একটা ছিল, এই কিউ জুল হিট দেওয়ার পর তার ডেল থিটা টেম্পারেচার ইনক্রিজ করছে, সো তখন তার দুইটা টার্ম থাকে একটা অবজেক্টের, মানে যে কোনো একটা ম্যাটেরিয়ালের দুই ধরনের টার্ম থাকে, একটা হচ্ছে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ, আর আরেকটা হচ্ছে তোমার এটাকে কি বলে হিট ক্যাপাসিটেন্স বা তাপ ধারণ ক্ষমতা, ওকে। সো ক্যাপাসিটেন্স অফ হিট আর একটা হচ্ছে তোমার স্পেসিফিক হিট। সো ক্যাপাসিটেন্স অফ হিটকে আমরা জানি সি দিয়ে এক্সপ্রেস করা হয়, আর এই সি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ডেল থিটা, রাইট। যে কোনো একটা অবজেক্ট এম কেজির একটা অবজেক্টে কিউ জুল হিট দিলে যদি তার ডেল থিটা অ্যামাউন্ট টেম্পারেচার ইনক্রিজ করে তখন তার ক্যাপাসিটেন্স অফ হিট সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ডেল থিটা। এটার ইউনিট কত? জুল পার কেলভিন। আর এইটাকে বলা হয় এই অবজেক্টটার ক্যাপাসিটেন্স অফ হিট, আর কোনো একটা ম্যাটেরিয়ালের একটা ফিক্সড কোয়ান্টিটি থাকে সেটাকে বলা হয় স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপকে এস দিয়ে এক্সপ্রেস করা হয়। এটা বেসিক্যালি হচ্ছে সবই সেম, জাস্ট এখানে এরকম যে আমি যদি এম কেজি অবজেক্টের উপর কিউ জুল হিট অ্যাপ্লাই করি আর তার যদি ডেল থিটা অ্যামাউন্ট টেম্পারেচার চেঞ্জ হয় তখন তার স্পেসিফিক হিট হচ্ছে কিউ বাই এম ডেল থিটা। সো দুইটা ডেফিনেশন একটু আলাদা আলাদা। এটাতে এই শুধু ক্যাপাসিটেন্স অফ হিট বা ক্যাপাসিটেন্স মানে হচ্ছে 1 কেলভিন টেম্পারেচার ইনক্রিজ করার জন্য কোনো একটা অবজেক্টে যতটুকু হিট লাগে সেটাই হচ্ছে তার ক্যাপাসিটেন্স। আর স্পেসিফিক হিটের ডেফিনেশন হচ্ছে যে 1 কেজি অবজেক্টের একটা 1 কেজি ম্যাসের একটা অবজেক্টের টেম্পারেচার তোমার 1 কেলভিন ইনক্রিজ করার জন্য যতটুকু হিট লাগে সেটাই হচ্ছে তার স্পেসিফিক হিট। সো স্পেসিফিক হিটের জন্য অবজেক্টের ম্যাসটা 1 কেজি হইতে হয়, মানে স্পেসিফিক হিটের ডেফিনেশনই হচ্ছে 1 কেজির একটা অবজেক্টের টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করতে যতটুকু হিট লাগে বা 1 কেলভিন ডিক্রিজ করতে যতটুকু হিট বের করে নিতে হয়, ঠিক
ঠিক আছে, হিট দিলে টেম্পারেচার বাড়বে, হিট বের করে নিলে টেম্পারেচার কমবে। আচ্ছা, সো এটা হচ্ছে তোমার এস ইজ ইকুয়াল টু, মানে এরকম বলা যায় যে এস ইজ বেসিক্যালি সি ডিভাইডেড বাই এম, রাইট? ক্যাপাসিটেন্সকে এম দিয়ে ডিভাইড করে দিলেই তুমি ওই অবজেক্টটার ম্যাটেরিয়ালের স্পেসিফিক হিট পাবা। স্পেসিফিক হিট হচ্ছে ম্যাটেরিয়াল বেসড, মানে এটা ম্যাটেরিয়াল যত চেঞ্জ হয় তার সাথে সাথে এটা চেঞ্জ হয় না, তার সাথে সাথে এটা চেঞ্জ হয়, মানে এক একটা ম্যাটেরিয়ালের স্পেসিফিক হিট এক এক রকম হয়, ঠিক আছে? আর এস ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই এম, আর এখান থেকে আমরা একটা ফর্মুলা বের করতে পারি, সেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা। আচ্ছা, আর এই এস এর ইউনিট কি? এস এর ইউনিট হচ্ছে জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা, সো কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা হচ্ছে এরকম যে কোনো একটা অবজেক্টে যার ম্যাস এম আর যার স্পেসিফিক হিট দেওয়া থাকবে এস, তার টেম্পারেচার আগে থিটা 1 ছিল, পরবর্তীতে তুমি তাকে হিট দিয়ে কিউ জুল হিট দিয়ে তার টেম্পারেচার করে ফেলছো থিটা 2, তখন ডেল থিটা ইজ ইকুয়াল তোমার কিউ ইজ ইকুয়াল টু কতটুক হিট দিলে এরকম চেঞ্জ হবে, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এস ডেল থিটা, আর ডেল থিটা মানেই হচ্ছে থিটা 2 মাইনাস থিটা 1। ওকে, সো তুমি যদি টেম্পারেচার বাড়াইতে চাও তখন তোমার হিট দিতে হবে, আর যদি তুমি টেম্পারেচার কমাইতে চাও হিট এখান থেকে বের করে নিতে হবে। ওকে, আচ্ছা, আর আরেক ধরনের ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টের আমি টেম্পারেচার ইনক্রিজ করব না, বাট তার স্টেট চেঞ্জ করব। মানে অবজেক্টটা এখানে ধরো সলিড স্টেটে ছিল, এখানে তার সলিড স্টেটে ছিল, আর এই অবজেক্টটা এখন তার বয়েলিং পয়েন্ট বা সরি তোমার মেল্টিং পয়েন্টে আছে বা গলনাঙ্কতে আছে, মানে এখন সে এটা সলিড থেকে লিকুইডে কনভার্ট হতে পারবে। সো আমি কি করলাম, এইখানে ধরো এটা একটা আইস কিউব, সো ওর বয়েলিং মেল্টিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সো একটা আইস এরকম 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, আমি চাচ্ছি যে ওকে আমি ওয়াটারে কনভার্ট করে ফেলবো। সো তখন আমার কতটুক হিট দিতে হবে, ধরলাম এই আইসের অ্যামাউন্ট হচ্ছে এম কেজি, তাহলে ওয়াটারটাও আসবে এম কেজি। সো তখন আমার কতটুক হিট দিলে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আইস থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওয়াটারে কনভার্ট হবে। মানে আমি টেম্পারেচার চেঞ্জ করি নেই, বাট কী করছি, জাস্ট সলিড থেকে লিকুইডে নিয়ে আসছি। তখন কতটুক হিট দেওয়া লাগবে এখানে, ধরলাম কিউ, সেই কিউ ইজ ইকুয়াল টু হবে এম এল এফ। এখানে এই এল এফ মানে হচ্ছে লেটেন্ট ফিউশন অফ হিট, সরি লেটেন্ট হিট অফ ফিউশন, লেটেন্ট হিট অফ ফিউশন। ওকে, এলএফ হচ্ছে যখন সলিড টু লিকুইড, আর আরেকটা আছে যেটা হচ্ছে ধরো তুমি যদি লিকুইড থেকে, ধরো তোমার কাছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের ওয়াটার আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের ওয়াটার, তুমি চাচ্ছ যে এটাকে হিট দিয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ভেপারে কনভার্ট করবা। সো তখন কি করতে হবে, তখন তোমার এখানে যদি কিউ অ্যামাউন্ট হিট দেওয়া লাগে, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ধরো এটা এম কেজি, তখন কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এল ভি। এল ভি মানে হচ্ছে লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন, লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন। সো তুমি যদি সলিড টু লিকুইড করো এল এফ দিয়ে মাল্টিপ্লাই করবা, আর যদি লিকুইড থেকে গ্যাস করো তখন এল ভি দিয়ে মাল্টিপ্লাই করবা। লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন বা তোমার এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বাষ্পীকরণের আপেক্ষিক সুপ্ততা, আর এটা হচ্ছে গলনের আপেক্ষিক সুপ্ততা। ওকে, সো কিউ ইজ ইকুয়াল টু এম এল ভি। এখান থেকে এল এফ এর বা এল ভি এর ইউনিট কত, ইউনিট হচ্ছে দেখো কিউ বাই এম, মানে জুল পার কেজি। ওকে, এটা ইউনিটটা আসতে পারে। সো এই আইডিয়াগুলোই আমাদের এই পুরা চ্যাপ্টারে থাকে। আর আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ক্যালোরিমেট্রি, মানে মিক্সচারের টেম্পারেচার কত হবে সেটাতে আসতেছি, বাট এইটুক দিয়ে আমরা একটা ম্যাথ দেখি। লাইক এখানে বললো যে তোমার কাছে একটা আইস কিউব আছে, একটা আইস কিউব আছে যার টেম্পারেচার হচ্ছে -20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর তার ম্যাস হচ্ছে 1 কেজি। সো তোমাকে বলা হলো এইটাকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের ভেপারে কনভার্ট করো।
ঠিক আছে, বা জলীয় বাষ্পে পরিণত করো আইস থেকে ভেপার। সো বললো যে তোমার টোটাল কতটুকু হিট লাগবে। সো হিটটা বের করার জন্য আমাদের এখানে চিন্তা করতে হবে কি কি স্টেট এখানে ক্রিয়েট হচ্ছে। ফার্স্ট অফ অল আইস ছিল হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের, -20 ডিগ্রি সেন্টিগ্রেডের আইস। এইখান থেকে আমার যেতে হবে ফার্স্টে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আইস, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আইস, কারণ ওই মেল্টিংটা হয় হচ্ছে বেসিক্যালি মেল্টিং পয়েন্টে। সো আগে মেল্টিং পয়েন্ট পর্যন্ত নিয়ে আসো। দেন এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। দেন সেকেন্ড স্টেপে আমরা কি করব, এখান থেকে 1 কেজির আইসকে 1 কেজির 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আইসকে 1 কেজির 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারে কনভার্ট করব। সো সেকেন্ড স্টেপ হচ্ছে এটাকে ওয়াটারে কনভার্ট করে ফেলা, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার, 1 কেজি ওয়াটার। দেন আমরা কি করব, এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারকে এবার 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারে রেজ করব, কারণ এরপর আমার এটাকে ভেপারে কনভার্ট করতে হবে। সো আগে আমি এটাকে বয়লিং পয়েন্টে নিয়ে যাব। দেন আমি এখন এটাকে ভেপারাইজ করে ফেলার জন্য রেডি। সো আমার ফোর্থ স্টেপ হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের এখন আমি ভেপার বানাবো। সো এখন এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 কেজি ভেপার। অ্যান্ড একবার ভেপার হয়ে গেলে এরপর আমাদের জাস্ট এইটার টেম্পারেচারকে ফার্দার লাস্ট স্টেপ, ফিফথ স্টেপ, এটাকে আমি 250 ডিগ্রি সেন্টিগ্রেডের ভেপারে কনভার্ট করে ফেলবো। আচ্ছা, এখানে আমাদেরকে এখন এটা করতে বলছে। সো কি কি করবো দেখো, ফার্স্ট স্টেপে যদি ধরো Q1 অ্যামাউন্ট হিট লাগে, সো Q1 ইজ ইকুয়াল টু এটা কি -20 থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে রেজ করতে হবে। সো ms ডেল থিটা, এই ফর্মুলা হবে m হচ্ছে 1, s কত, তোমার একটা আইস অবস্থায় তাকে যদি আমি তোমার ইয়া করতে চাই তাহলে s কত, 2100, রাইট? এখানে তোমার s কত আসে, 2100 না আইস স্টেটে? জুল পার কেজি পার কেলভিন। এটা একটু দেখো তো আমি কি ভুল লিখতেছি কিনা। আইস স্টেটে তোমার এস এর ভ্যালু কত, 2100। সোফার আমার মনে আছে 2100। আর ডেল থিটা কত, -20 আর 0 ডিগ্রির মধ্যে ডিফারেন্স কত, 20। সো এইখানে আমি লিখতে পারি যে এটা হচ্ছে 42000 জুল। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপে হিট। সেকেন্ড স্টেপের হিট দেখো, সেকেন্ড স্টেপে আমার হিটটা এরকম না যে টেম্পারেচার চেঞ্জ করতে হবে, এখানে কি চেঞ্জ হচ্ছে, অবস্থা বা তার স্টেট। সো এখানে ফর্মুলা হবে MLF, আমি মেল্ট করতেছি। সো MLF, সো 1 ইন্টু LF হচ্ছে 336000, সো এত জুল। ওকে, সো 336000 জুল। দেন আমার এবার এটাকে ওয়াটারকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার রেজ করতে হবে। সো Q3 ইজ ইকুয়াল টু হবে ms ডেল থিটা অ্যাগেন, s হচ্ছে এবার 4200, সো 14200 আর ডেল থিটা হচ্ছে 100। সো এখান থেকে আমি পাবো 4240 জুল। ওকে, আর এরপর ফোর্থ স্টেপ হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারকে ভেপারে কনভার্ট করতে হবে। সো ভেপারে কনভার্ট করার জন্য MLV, সো 1 ইন্টু LV কত, 228, দেন এটা, রাইট? এটা হচ্ছে LVর ভ্যালু। সো এত জুল। একটু দেখো আমি এই ভ্যালুগুলো ভুল লিখি কিনা। আর Q4, আচ্ছা সরি, এটা হচ্ছে Q4 ছিল। আর Q5 হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ভেপারকে 250 ডিগ্রি সেন্টিগ্রেডের ভেপারে কনভার্ট করা। সো Q5 ইজ ইকুয়াল টু ms ডেল থিটা, উইচ ইজ 1 ইন্টু s হচ্ছে 2000 আর ডেল থিটা হচ্ছে 100 থেকে 250, দ্যাট ইজ 150। সো এখান থেকে একটা ভ্যালু আসবে। সো তোমার টোটাল হিট হবে সবগুলোর সামেশন।
বুঝতে পারছো? ওকে, সো এই চ্যাপ্টারটাতে আমাদের এই রকম ফর্মুলা ছিল আর হচ্ছে এই টাইপের ম্যাথও ছিল। লাস্ট একটা জিনিস থাকে সেটা হচ্ছে ক্যালোরিমেট্রি, মানে তোমার দুইটা মিক্সচার মিক্স করার পর বলতে হবে যে এখানে ফাইনাল টেম্পারেচারটা কত। এখন যেহেতু এটা এমসিকিউ এক্সাম, মোটেও টাফ কিছু আসবে না, তোমার এখানে বুঝতে হবে যে এখানে সব কিছু ইজিলি দিয়ে দিবে, মানে ইজি জিনিসপত্র আসবে। সো ধরো তোমাকে বললো যে একটা জারের মধ্যে ওয়াটার আছে, একটা জারের মধ্যে ওয়াটার আছে হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের, আর তার ম্যাস হচ্ছে 200 গ্রাম। এখন এইটার সাথে আমি কি করলাম, তোমার এখানে আরেকটু ওয়াটার মিক্স করলাম, বাট এই ওয়াটারটা হচ্ছে আরো কোল্ড। এই ওয়াটারটা হচ্ছে তোমার অনলি 2 ডিগ্রি সেন্টিগ্রেডের, আর তার তোমার অ্যামাউন্ট হচ্ছে 100 গ্রাম। সো তোমাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য ফাইনাল টেম্পারেচার অফ দিস মিক্সচার। সো আমি ধরলাম ফাইনাল দুইটাকে মিক্স করলে ফাইনাল টেম্পারেচার হয় x ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সো তখন এটা কিভাবে করতে পারি, সো এটা একবারে ক্যালকুলেটরে করে ফেলা যায়। তারপর আমি স্টেটমেন্টটা এখানে লিখে দিচ্ছি। সো এখানে চিন্তা করো কে হিট লুজ করবে আর কে হিট গেইন করবে। যার টেম্পারেচার বেশি সে কি করবে, হিট ছেড়ে দিবে, এটা হিট লুজ করবে, আর ও হিট গেইন করবে। ওকে, সো আমরা জানি যে ক্যালোরিমেট্রি বলে যে হিট লস ইজ ইকুয়াল টু হিট গেইন। যতটুক তাপ বর্জন করবা ততটুক তাপই অন্য একজন তোমার গ্রহণ করবে। সো হিট লস ইকুয়ালস হিট গেইন। সো হিট লস ইকুয়ালস হচ্ছে 200 গ্রামের একটা ওয়াটার 20 থেকে x ডিগ্রিতে নিতে কতটুক হিট বের করে নিতে হবে, ms ডেল থিটা, দ্যাট ইজ 0.2, s হচ্ছে 4200 আর ডেল থিটা হচ্ছে 20 মাইনাস x ইকুয়ালস হিট গেইন। 2 ডিগ্রি সেন্টিগ্রেডেড ওয়াটারকে x ডিগ্রিতে নিতে কতটুক হিট গেইন করতে হবে, ms ডেল থিটা। সো 100 গ্রাম হচ্ছে 0.1 কেজি, 0.1 ইন্টু 4200 ইন্টু ডেল থিটা হচ্ছে x মাইনাস 2। সো আমরা এটা একবারে ক্যালকুলেটার করবো, 0.2 ইন্টু 4200 বোথ সাইড থেকে কাটা যায়। সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। অনেক সময় পরীক্ষায় হয়তো তোমাকে এস নাও বলতে পারে, সো বুঝতে হবে যে এটা কাটা চলে যাবে। 0.2 ইন্টু 20 মাইনাস এক্স, 20 মাইনাস এক্স ইকুয়ালস 0.1 ইন্টু এক্স মাইনাস 2। সো এখান থেকে দেখো এক্স এর ভ্যালু আসছে 14। সো আমাদের অ্যান্সার হচ্ছে 14 ডিগ্রি সেন্টিগ্রেড হবে এই মিক্সচারটার টেম্পারেচার। ঠিক আছে, সো তুমি হয়তো এসএসসিতে এর চেয়ে টাফ ম্যাথ করছো, বাট ওইগুলো এখন দরকার নেই, এমসিকিউতে আসার মতো নয় এগুলো। ঠিক আছে, ওইগুলো অনেক টাইম লাগে। আচ্ছা, সো আমাদের এই চ্যাপ্টারটাতে কিন্তু বেসিক্যালি এই জিনিসগুলোই ছিল। আমি তারপর একটু চেক করে দেখি যে আর কিছু ছিল কিনা এখানে। এই যে এইগুলো কিন্তু এমসিকিউতে আসে যে কত তাপমাত্রা বা অ্যাট হুইচ টেম্পারেচার দ্য রিডিংস ইন সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেলস আর ইকুয়াল, মানে কোন টেম্পারেচারটা সেলসিয়াস স্কেলেও যা ফারেনহাইট স্কেলেও তাই, -40 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে -40 ডিগ্রি সেন্টিগ্রেড আর -40 ডিগ্রি ফারেনহাইট একই কথা। এটা এমসিকিউর জন্য খুবই কমন একটা কোশ্চেন। কীভাবে করতে হয় তোমরা অলরেডি জানো, যে দুইটাকে ইকুয়াল বসায় দেন সলভ করতে হয়। এটাও সেম। দেন আমাদের এরপর এই যে থার্মাল এক্সপ্যানশন, এখন এই চ্যাপ্টারগুলোতে তুমি অবশ্যই থিওরিগুলো একবার রিডিং পড়ে যাবা। ঠিক আছে, কারণ ভিতরে অনেক ছোটোখাটো ইনফরমেশন থাকে যেগুলো এমসিকিউতে চলে আসতে পারে, সো এইগুলো একবার হলেও রিডিং পড়বা। দেন আর ম্যাথের ব্যাপারটা তো এই যে এমসিকিউ সলভ করতে হবে বেশি বেশি, আর এই থিওরিগুলো তো অলরেডি দেখেই আসছো। এই যে এটার ডাইমেনশন কি আলফা বিটা গামার, ইউনিট হচ্ছে পার কেলভিন, সো ডাইমেনশন হচ্ছে পার টি ইনভার্স, সরি জাস্ট টি ইনভার্স, কারণ টেম্পারেচারের ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল টি। আচ্ছা, আর আচ্ছা টেম্পারেচার ডাইমেনশন অনেক সময় ক্যাপিটাল টি দিয়ে লেখে, অনেক সময় থিটা দিয়েও লেখে ডিরেক্টলি। আচ্ছা, দেন এই টাইপের ম্যাথ, এই যে তোমার ফাইনাল তোমার কতটুকু এটা লম্বা হবে বা ফাইনাল টেম্পারেচার ফাইনাল লেংথ কত হবে, এগুলো পারবা, এগুলো তো সমস্যা হবে না। আর এই প্রুফগুলো দরকার নেই, এখানে যা আছে এগুলো দরকার নেই, জাস্ট বিটা ইকুয়ালস 2 আলফা আর গামা ইকুয়ালস 3 আলফা, এইটুক জানলেই হবে। দেন আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখতেছি। তারপর
এইখানে এই যে ওয়াই ডাজ আ গ্লাস ক্র্যাক ওয়েন হট ওয়াটার ইজ পোর্ড অন ইট, এই কোশ্চেনগুলো বইতে যে ছোট ছোট কোশ্চেনগুলো আছে এগুলো একটু পড়বা। ওকে, তারপর এই কোশ্চেনটা, দ্য ডেন্সিটি অফ গোল্ড ইজ 19.30 গ্রাম পার সিসি and coefficient of linear expansion is এত, what will be the density when the temperature is increased to 100 degree centigrade? এটা একটু ইম্পর্টেন্ট। দেখো ডেন্সিটি কিভাবে টেম্পারেচারের সাথে চেঞ্জ হয়। কোনো একটা অবজেক্টের ম্যাস চেঞ্জ হয় না। সো তার ধরো হিট দেওয়ার আগে ভলিউম ছিল V1 আর ডেন্সিটি ছিল ρ1। ওকে, আর হিট দেওয়ার পর তার ভলিউম হয়েছে V2, ডেন্সিটি হয়েছে ρ2। সো তার যদি ম্যাস অলওয়েজ সেম থাকে, সো এখান থেকে আমি বলতে পারি V1 বাই V2 ইজ ইকুয়াল টু ρ2 বাই ρ1। ওকে, সো আমরা এই ম্যাথটা করি যে এখানে আমাদেরকে বলছে যে গোল্ডের ডেন্সিটি হচ্ছে 19.3 গ্রাম পার সিসি, আর লিনিয়ার এক্সপ্যানশন দেয়। এখন ভলিউমের জন্য তো আমার গামা দরকার, সো গামা ইজ ইকুয়াল টু 3 আলফা। সো এটা হবে 3 ইন্টু 14 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। এখন বলছে যে যদি আমি এই টেম্পারেচারটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ইনক্রিজ করি তখন ডেন্সিটি কত হবে। আচ্ছা, সো আমরা জানি যে গামা ইজ ইকুয়াল টু ডেল ভি ডিভাইডেড বাই V1 ডেল থিটা। সো এখান থেকে লেখা যায় গামা ইজ ইকুয়াল টু ডেল ভি মানে হচ্ছে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ডেল থিটা। এক কাজ করো, গামা ইজ ইকুয়াল টু V1 দিয়ে উপরে একটা ডিভাইড করে দাও। সো এখানে লেখা যায় V2 বাই V1 মাইনাস 1 ডিভাইডেড বাই ডেল থিটা। এখন দেখো V2 বাই V1 মানে হচ্ছে V2 বাই V1 মানে হচ্ছে ρ1 বাই ρ2। সো এখানে লেখা যায় গামা ইজ ইকুয়াল টু ρ1 বাই ρ2 মাইনাস 1 ডিভাইডেড বাই ডেল থিটা। সো এখন জাস্ট ভ্যালু বসাও। সো গামা হচ্ছে 3 ইন্টু 14 ইন্টু 10⁻⁶ ρ1 ইনিশিয়াল ডেন্সিটি হচ্ছে 19.30 ডিভাইডেড বাই ফাইনাল ডেন্সিটি কত সেটা জানতে চাইছে। সো ρ2 মাইনাস 1 ডিভাইডেড বাই ডেল থিটা। ডেল থিটা হচ্ছে তোমার, আচ্ছা এটা কত ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার সেটা তো বলে নাই। আচ্ছা 0 ডিগ্রি। ওকে, এটা 0 ডিগ্রিতে থাকে। সো ডেল থিটা হচ্ছে আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কত, দ্যাট ইজ তোমার এটা 100, ডেল থিটা হচ্ছে 100 মাইনাস 0। কিছু না বলা থাকলে ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে 0। সো 100 মাইনাস 0 দ্যাট ইজ 100। সো এটা আমি সলভ করলে অ্যান্সার চলে আসবে। দেখো 3 ইন্টু 14 ইন্টু 10⁻⁻⁶ ইকুয়ালস 19.3 ইন্টু x মানে হচ্ছে 1 বাই ρ2 মাইনাস 1 ডিভাইডেড বাই 100। সো এটা সলভ করলাম। সো 1 বাই ρ2 এর ভ্যালু আসছে এত। সো শুধু ρ2 এর ভ্যালু হচ্ছে এটার ইনভার্স 19.219। সো অ্যান্সার হবে 19.219 গ্রাম পার সিসি। বইতে দেখি, ঠিক আছে। ওকে, সো এইভাবে এই ম্যাথটা আমরা করতে পারি। সো বইয়ের এই জিনিসগুলো একটু ভালো করে পড়তে হবে। বইয়ে কিছু ছোটোখাটো কনসেপচুয়াল জিনিসপত্র আছে, সেগুলো একটু দেখে রাখবা। তারপর এখানে লিকুইডের এক্সপ্যানশন। আচ্ছা, রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট এক্সপ্যানশন, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, এটা ক্রিয়েটিভে বেশি আসে। তারপর আমি বলে রাখি যে এরকম একটা ফর্মুলা আছে রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট এক্সপ্যানশন, যে রিয়েল এক্সপ্যানশন রিয়েলি যতটুকু এক্সপ্যানশন হয় মাইনাস তোমার এক্সপ্যানশন অফ পট, মানে বাস্তবে যতটুকু সম্প্রসারিত হয় মাইনাস এক্সপ্যানশন অফ পট ইজ ইকুয়াল টু অ্যাপারেন্ট এক্সপ্যানশন। ঠিক আছে, মানে যতটুকু বাস্তবে, মানে একটা এরকম একটা টিউব, মানে একটা ইসের মধ্যে, জারের মধ্যে ধরো আমি ওয়াটার নিলাম। সো তাকে হিট দিলে ও যতখানি উপরে উঠার কথা, মানে ওর ভলিউম যতটুকু বাড়ার কথা, দেখা যায় ও ততখানি উঠে না, ও একটু নিচে নেমে থাকে, মানে অত বেশি উপরে উঠতে পারে না। এখানে ওর দেখা যায় যে এক্সপ্যানশনটা কিছুটা কম হয়, এখান থেকে ধরো এইটুকু উঠবে। সো এটার রিজন হচ্ছে যে ওর এইটুক হচ্ছে রিয়েল এক্সপ্যানশন পুরোটা, বাট এই হিট দেওয়ার কারণে এই পটটাও একটু বড় হয়ে যায়।
সো এটা বড় হয়ে গেলে দেখা যায় যে তখন নিচের দিকে জায়গা বেড়ে যায়, সো পানিটা অত বেশি উপরে উঠতে পারে না। ঠিক আছে, সো এর জন্য রিয়েল এক্সপ্যানশন মাইনাস এক্সপ্যানশন অফ পট ইজ ইকুয়াল টু অ্যাপারেন্ট এক্সপ্যানশন। অ্যাপারেন্ট মানে তুমি নিজে যেটা চোখে দেখতেছো। আর এখানে এরপর এক্সপ্যানশন অফ গ্যাস, এখানে আইডিয়াল গ্যাসের ফর্মুলা আছে পিভি ইকুয়ালস এনআরটি। এটা আমি তোমাদেরকে পড়াইছি যে পি হচ্ছে প্রেশার, ভি হচ্ছে ভলিউম, এন হচ্ছে মোল নাম্বার, আর হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল, আর টি হচ্ছে টেম্পারেচার। এটা আমি তোমাদেরকে পড়াইছি আইডিয়াল গ্যাসের ফর্মুলা, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখানে এরপর আর তেমন কিছু নাই, আর এগুলো তো আমি বললামই। এগুলো একবার একটু অবশ্যই রিডিং করে নিবা, বইতে যা যা আছে একটু রিডিং করে দেখো। তারপরে এই টাইপের ম্যাথ আসতে পারে এমসিকিউতে, সো এটা দেখাইলাম কীভাবে করতে হয়। তারপর এইটাও করবা, এটা সিম্পল, জাস্ট এবার দুইটা আলাদা আলাদা অবজেক্ট দিছে যে আয়রনের ম্যাস হচ্ছে 10 গ্রাম, যাকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হিটেড করে আমি একটা 1 কেজির 30 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটারের একটা কন্টেইনারের মধ্যে ফালাই দিছি। সো বলছে যে এখন ওয়াটারের টেম্পারেচার কত হবে। ওয়াটারের টেম্পারেচার মানেই হচ্ছে এখানে মিক্সচারের টেম্পারেচারটা কত হবে এইটা জিজ্ঞেস করছে। সো কীভাবে করতে হবে, এখানে তোমার আয়রনের এস দেওয়া থাকবে। এখন এইখানে দেখো আয়রনের এসটা দেওয়া নেই, সো এই আয়রনের এসটা কোত্থেকে পাবো, এটা তোমার এমসিকিউতে আসলে কোশ্চেনে অবশ্যই বলে দিবে। আর তারপর যদি বলা না থাকে, তোমার কমন কয়েকটা এস তুমি মুখস্থ রাখতে পারো। ঠিক আছে, এখানে কি এসগুলো দেওয়া আছে দেখি বইতে কোথাও, না। সো তোমার এটা এস দেওয়া থাকবে কোশ্চেনে, এটা সমস্যা নেই, এটা কোশ্চেনে তোমাকে বলে দিবে যে এস কত। আর তোমাদের কারো কি এই চ্যাপ্টার রিলেটেড কোনো ধরনের কোশ্চেন আছে? আচ্ছা, এখানে একটা প্যাসেজ আছে যে প্রেশার দিলে মেল্টিং পয়েন্ট হচ্ছে কমে যায়। সো এটা একটু পড়বা সবাই, যে প্রেশার দিলে মেল্টিং পয়েন্ট হচ্ছে একটু কমে যায়। আবার বয়েলিং পয়েন্ট, আর বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে একটু ডিফারেন্ট, যে আমরা যখন ধরো পাহাড়ের উপরে উঠব তখন তোমার বয়েলিং, আচ্ছা এখানে আমি একটু ক্লিয়ার করে বলি, মেল্টিং পয়েন্ট হচ্ছে আমি যখন প্রেশার দিব তখন ওই মেল্টিং পয়েন্টটা কমে যায়। মানে আমি যদি ধরো দুইটা আইসকে একসাথে চেপে ধরি তখন দেখা যায় যে মেল্টিং পয়েন্টটা কমে যায়, এর জন্য আইসটা তাড়াতাড়ি গলে। বুঝতে পারছো, আইসটা আরও তাড়াতাড়ি গলে যায়, আমার মানে খুব বেশি টেম্পারেচার ওইখানে অ্যাপ্লাই করতে হয় না। আর প্রেশারের জন্য বয়েলিং পয়েন্টও চেঞ্জ হয়, যদি তোমার প্রেশারটা কমায় ফেলো তখন বয়েলিং পয়েন্ট কমে, আর যদি প্রেশার বাড়াও বয়েলিং পয়েন্টও বাড়ে। দুইটা একই রকম, মানে মেল্টিং পয়েন্ট হচ্ছে একটু তোমার প্রেশার বাড়াই দিলে মেল্টিং পয়েন্ট কমে যায়, আর বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে জিনিসটা উল্টা, প্রেশার বাড়াই দিলে বয়েলিং পয়েন্টটা বেড়ে যায়। বুঝতে পারছো, এর জন্য আমি যদি ধরো পাহাড়ের উপরে উঠি সেখানে প্রেশার কমে যায়, দ্যাটস ওয়াই বয়েলিং পয়েন্টটাও কমে যায়। সো এর জন্য পাহাড়ের উপরে রান্নাবান্না তাড়াতাড়ি হয়। ওকে, আর এরপর আচ্ছা একটু দাঁড়াও, আমাদের মিটিংয়ের টাইমটা শেষ, তোমরা একটু আরেকবার কানেক্ট হও। ওকে, সো আমি এখানে একটু এটা লিখে দিই যে যদি আমি প্রেশার যদি ইনক্রিজ করি তখন মেল্টিং পয়েন্ট কমে যায় আর বয়েলিং পয়েন্ট বেড়ে যায়। বয়েলিং পয়েন্টটা বেড়ে যায়। আর আমি যদি প্রেশারটা কমায় ফেলি, তখন আমার মেল্টিং পয়েন্টটা বেড়ে যায়,
সরি মেল্টিং পয়েন্টটা হচ্ছে বেড়ে যায়, হ্যাঁ, আর বয়েলিং পয়েন্ট হচ্ছে কমে আসে। সো এবার কি সবার ক্লিয়ার? এখানে তোমার আমি যদি ধরো একটা জায়গায় প্রেশার ইনক্রিজ করি, তখন সেটা তাড়াতাড়ি গলে, কারণ মেল্টিং পয়েন্টটা কমে গেছে। আর প্রেশার যদি ইনক্রিজ করি, তখন বয়েলিং পয়েন্টটা অনেক বেশি হয়। বুঝতে পারছো? দেখো এখানে লেখা আছে যে বয়েলিং পয়েন্ট ডিক্রিজেস ইফ প্রেশার ইজ লো অ্যান্ড বয়েলিং পয়েন্ট ইনক্রিজেস ইফ প্রেশার ইজ হাই। ওকে, আচ্ছা, এবার আমি যদি প্রেশারটা কমায় ফেলি, তখন মেল্টিং পয়েন্ট বেড়ে যায়। মানে এর জন্য তোমার একটা বরফ এমনি এমনি গলতে একটু টাইম লাগে, কারণ তখন প্রেশারটা কম। আর যদি তুমি দুইটা বরফকে চাপ দাও, তখন তাদের মাঝখানে মেল্টিংটা তাড়াতাড়ি হয়। আর বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে আসো, যদি প্রেশার কমে যায়, তখন বয়েলিং পয়েন্টও কমে যায়। এর জন্য আমরা যখন পাহাড়ের উপরে উঠি, তখন আমাদের রান্না করতে তোমার বেশি সময় লাগে। সরি, আমি আগেরবার উল্টা বলছিলাম, এটা হচ্ছে বেশি সময় লাগে, কারণ পাহাড়ের উপরে হচ্ছে প্রেশার কম। সো প্রেশার যত কম, এয়ারের অ্যাটমসফেরিক প্রেশার যত কম, বয়েলিং পয়েন্ট তত কমে গেছে। ওকে, সো আমাদের এর জন্য বয়েলিং পয়েন্ট যেহেতু কম, এর জন্য এটা তোমার আমাদের রান্না করতে বেশি টাইম নিতে হয়। বুঝতে পারছো? এখানে দেখো তোমার বইতে এটা রিলেটেড মেবি লেখা আছে কোথাও, দাঁড়াও। হ্যাঁ, this is why those who go to big heights while mountain climbing, they have to cook something for a long time, because due to low pressure, water starts to boil at comparatively low temperature. As temperature cannot be increased, so it takes a longer time to cook. ঠিক আছে? সো এর জন্য তোমার প্রেশার কুকার আছে। প্রেশার কুকার দিয়ে তোমার ভিতরে ভেপার কনফাইন করে ওইখানে বয়েলিং পয়েন্টটা ওই সময় তোমার ওয়াটারের বয়েলিং পয়েন্টটা অনেক বাড়ায় ফেলা হয়। এর জন্য প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয়। ঠিক আছে? যাই হোক, এগুলো একটু রিডিং পড়বা, এগুলো থেকে কোশ্চেন আসার চান্সেস খুব কম, বাট ছোটোখাটো কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে যে তোমার পাহাড়ের উপর উঠলে রান্না করতে কি বেশি টাইম লাগবে নাকি কম। আচ্ছা, সো তোমাদের কারো কি এই চ্যাপ্টার রিলেটেড কোনো ধরনের কোশ্চেন আছে? আচ্ছা, এখন আমি একটু ওই গাইডটা দেখি, তোমরা একটু ওয়েট করো, দাঁড়ো। পরের চ্যাপ্টার হচ্ছে ওয়েভ অ্যান্ড সাউন্ড, খুবই ইজি একটা চ্যাপ্টার। এখানে জাস্ট কয়েকটা ফর্মুলা আছে, আর তোমার ম্যাথগুলোও খুব ইজি আসে। এটা বুঝাই দিব এখন, একটু দাঁড়াও, গাইডটা আসুক। আচ্ছা, সো আমি এটা বলতে থাকি। সো ওয়েভ অ্যান্ড সাউন্ড, এই চ্যাপ্টারে আমাদের প্রথমে এসএইচএম রিলেটেড কিছু, মানে সিম্পল হারমোনিক মোশন বা পিরিয়ডিক মোশন রিলেটেড কয়েকটা ফর্মুলা আছে ওয়েভ অ্যান্ড সাউন্ড, যেগুলা তোমাদের হয়তো এসএসসিতে পড়ায় না, বাট আমি তারপর এটা লিখে দিচ্ছি যে কোনো একটা তোমার কাছে যদি স্প্রিং পেন্ডুলাম থাকে, এগুলো খুব কম ইম্পর্টেন্ট, তারপর একটু জেনে রাখা ভালো। তোমার কাছে যদি একটা স্প্রিং পেন্ডুলাম থাকে, সো একটা স্প্রিংয়ের কনস্ট্যান্ট থাকে হচ্ছে কে, স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয়, আর তার সাথে সাসপেন্ডেড ম্যাস বা তার এখানে যদি একটা ঝুলন্ত ভর থাকে যার ভর হচ্ছে এম কেজি, তখন এই স্প্রিংটাকে আমি যদি একটু টেনে ছেড়ে দিই, তখন একটা সিম্পল হারমোনিক মোশন বা একটা পিরিয়ডিক মোশন পারফর্ম করে, মানে পর্যায়বৃত্ত গতি দেখা যায়। সো তখন তার টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু হয় 2π স্কোয়ার রুট অফ m/k, এরকম একটা ফর্মুলা আছে, এটা মুখস্থ রাখতে হবে। আর যদি তোমাকে বলে যে এই পিরিয়ডিক মোশনটার ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে টাইম পিরিয়ডের ইনভার্স, সো তখন হবে 1/2π স্কোয়ার রুট অফ k/m। সিমিলারলি যদি তোমার কাছে একটা সিম্পল পেন্ডুলাম থাকে, পেন্ডুলাম মানে হচ্ছে এরকম একটা স্ট্রিং দিয়ে একটা অবজেক্টকে আমি ঝুলাই দিব, এই অবজেক্টটার ম্যাস হচ্ছে m কেজি, আর এই স্ট্রিংটার লেংথ হচ্ছে l। তখন আমি যদি এই পেন্ডুলামটাকে একটু একদিকে টেনে ছেড়ে দিই, তখন টাইম পিরিয়ড t ইজ ইকুয়াল টু 2π স্কোয়ার রুট অফ l/g। এখানে এই m এর উপর এটা ডিপেন্ডই করে না। বুঝতে পারছো? এই দুইটা ফর্মুলা আমাদের একটু মনে রাখতে হবে। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/2π স্কোয়ার রুট অফ g/l, জাস্ট ইনভার্সটা। ওকে, সো একটা সিম্পল পেন্ডুলামের জন্য টাইম পিরিয়ড হচ্ছে t ইজ ইকুয়াল টু 2π স্কোয়ার রুট অফ
L/g, আর একটা স্প্রিংয়ের জন্য পিরিয়ডিক মোশনের ফর্মুলা হচ্ছে T = 2π√m/k। ওকে, সো এই হচ্ছে প্রথম পেজে দেখো কয়েকটা ফর্মুলা দেওয়া আছে। আচ্ছা, এখানে এই যে দেখো ছোট ম্যাথও আছে, তোমরা এগুলো একটু করবা, আর আমি অলরেডি তো এগুলো লিখেই দিলাম। এরপর এখানে আছে ওয়েভ হচ্ছে বেসিক্যালি এনার্জি ট্রান্সমিশন, এক জায়গা থেকে আরেক জায়গায় এনার্জি ট্রান্সমিশনটাই হচ্ছে, মানে পিরিয়ডিক ট্রান্সমিশনটাই হচ্ছে ওয়েভ। কোনো একটা মিডিয়ামের মধ্য দিয়ে সেই মিডিয়ামের পার্টিকেলগুলো যদি কন্টিনিউয়াসলি অসিলেট করার জন্য বা ভাইব্রেট করার জন্য বা কম্পিত হওয়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যদি এনার্জি ট্রান্সফার হয়, সেটাকে আমরা বলি কি ওয়েভ। যেমন সাউন্ড ওয়েভ, তারপর হচ্ছে আরও অন্যান্য টাইপের ওয়েভ আছে, লাইট ওয়েভে যদিও কোনো মিডিয়াম থাকে না, সো এইটাকে বলা হয় একটা ওয়েভ। মানে একটা মিডিয়ামের সবাই যদি কাঁপতে থাকে তখন ওইখান থেকে এনার্জি পাস হয়, সেটাই হচ্ছে কি ওয়েভ। সো লাইট এমন একটা ওয়েভ যেটাতে কোনো মিডিয়াম লাগে না, বাট সাউন্ড ওয়েভের জন্য, তারপর অন্যান্য ওয়েভের জন্য একটা মিডিয়াম দরকার, ঠিক আছে। আচ্ছা, একটা ওয়েভ দেখতে এরকম হয়, বেসিক্যালি এরকম একটা শেপ হয়। সো ওয়েভের এই লেংথটাকে বলা হয় একটা ওয়েভ লেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা। তারপর একটা ওয়েভের যে কোনো একদিকে ম্যাক্সিমাম যে ডিস্টেন্স সে উপরে উঠে, সেই লেংথটাকে বলা হয় তার অ্যামপ্লিটিউড বা বিস্তার। আর এই যে এইখান থেকে এই পর্যন্ত আসলো, এই পুরাটাকে বলা হয় একটা ওয়েভ সাইকেল বা একটা ফুল সাইকেল বা একটা পূর্ণ কম্পন বা একটা ফুল ভাইব্রেশন। সো একটা ফুল ভাইব্রেশনে তোমার যতটুকু টাইম লাগে সেটাকে বলা হয় টি, উইচ ইজ টাইম পিরিয়ড বা পর্যায়কাল। ওকে, সো এখানে এরকম একটা ফর্মুলা আছে যে এই ওয়েভটার সামনের দিকে ভেলোসিটি যদি v হয়, দেন v = f ল্যামডা। f মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে 1 সেকেন্ডে যতগুলা ফুল সাইকেল কমপ্লিট হয়। সো v = হচ্ছে f ল্যামডা, আর এখান থেকে আরও বলা যায় v = হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, কারণ f আর t হচ্ছে ইনভার্স। t এর ইউনিট হচ্ছে সেকেন্ড, আর f এর ইউনিট হচ্ছে পার সেকেন্ড অর হার্টস, পার সেকেন্ড অথবা হার্টস। সো v = f ল্যামডা, এই একটা ফর্মুলাই বেসিক্যালি এখানে থাকে। সো এখানে কনসেপচুয়াল কিছু জিনিস আছে, যেমন সেম মিডিয়াম means velocity will be always fixed or constant. Velocity will be always constant. মানে কোনো একটা ওয়েভ, দুইটা ওয়েভ যদি একই তোমার মিডিয়ামে ক্রিয়েট হয়, ধরো এখানে একটা টিউনিং ফর্ক আছে, এখানে একটা টিউনিং ফর্ক, এখানে আরেকটা টিউনিং ফর্ক। সো আমি দুইটা দিয়ে দুই ধরনের ফ্রিকোয়েন্সির বানাইলাম। ধরো এইটার ফ্রিকোয়েন্সি আমি করলাম f1, আর এইটার দিয়ে আমি f2 ফ্রিকোয়েন্সির সাউন্ড প্রডিউস করলাম। তখন তোমার যেই জিনিসটা মাথায় রাখতে হবে, দুইটা টিউনিং ফর্ক যদি একই মিডিয়ামে থাকে, ধরো দুইটাকেই এয়ার মিডিয়ামে রাখছিলাম, সো তখন দুইটারই ভেলোসিটি সেম হবে, মানে দুইটা দিয়েই যে সাউন্ড ওয়েভ ক্রিয়েট হবে, যে শব্দটা ক্রিয়েট হবে, তার বেগ বা ভেলোসিটি দুই ক্ষেত্রেই সেম হবে। মানে v1 সমান কত হবে v2, বা কিন্তু তাদের ফ্রিকোয়েন্সি সেম নাও হতে পারে, আর ফ্রিকোয়েন্সি সেম না হলে তোমার ওয়েভ লেংথও সেম না। সো সেম মিডিয়াম মানে হচ্ছে v1 সমান v2, আর v1 = v2 মানে কি f1 ল্যামডা 1 = f2 ল্যামডা 2। সো এখান থেকে আমরা বলতে পারি f1/f2 সমান ল্যামডা 2/ল্যামডা 1 হবে। সো এখান থেকে বলা যায় ফ্রিকোয়েন্সি উইল বি ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়েভলেংথ, অর ওয়েভলেংথ উইল বি ইনভার্সলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, মানে ব্যস্তানুপাতিক। তার মানে একই মিডিয়ামে যদি তুমি দুইটা টিউনিং ফর্ক দিয়ে দুইটা সাউন্ড ওয়েভ ক্রিয়েট করো, তখন যার ফ্রিকোয়েন্সি বেশি তার ওয়েভলেংথ কম, আর যার ফ্রিকোয়েন্সি কম তার ওয়েভলেংথ বেশি। এটা হচ্ছে একই মিডিয়ামের জন্য। আর একটা ওয়েভ যদি দুইটা মিডিয়ামে
ট্রাভেল করে। ধরো এটা হচ্ছে ওয়াটার, সো কী হলো, এখানে উপরে কোথাও একটা সাউন্ড ক্রিয়েট হয়েছে, সো সেই সাউন্ড ওয়েভটা এখান থেকে ট্রাভেল করতে 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 পানির মধ্যে ঢুকলো। পানির মধ্যে ঢুকার সাথে সাথে তার একটা চেঞ্জ আসবে। দেখো এটা হচ্ছে এয়ার, পানির মধ্যে ঢুকার সাথে সাথে তার এক ধরনের চেঞ্জ আসবে। সো কীরকম চেঞ্জ আসবে দেখো, যদি একই ওয়েভ দুইটা ডিফারেন্ট মিডিয়ামে থাকে, মানে দুইটা ডিফারেন্ট মিডিয়ামে ট্রাভেল করে, তখন তার ফ্রিকোয়েন্সি আনচেঞ্জড থাকে। একই মিডিয়ামে হলে ভেলোসিটি আনচেঞ্জ থাকে, আর দুইটা ডিফারেন্ট মিডিয়াম হলে ফ্রিকোয়েন্সি আনচেঞ্জড থাকে। সো ফ্রিকোয়েন্সি আনচেঞ্জড, এখানেও যদি ফ্রিকোয়েন্সি 50 হার্টজ থাকে, পানির নিচেও ফ্রিকোয়েন্সি কত হবে, 50 হার্টজ। তাহলে চেঞ্জ হবে কি, যদি ফ্রিকোয়েন্সি আনচেঞ্জ থাকে, দেখো উই নো যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই ল্যামডা। সো দুইটা ধরো উপরে ফ্রিকোয়েন্সি হচ্ছে F1 আর ভিতরে ফ্রিকোয়েন্সি হচ্ছে F2। সো F1 সমান যদি F2 হয়, তাহলে আমরা বলতে পারি V1 বাই ল্যামডা 1 ইজ ইকুয়াল টু V2 বাই ল্যামডা 2। ওকে, সো এখান থেকে দেখো বলা যায় যে V is proportional to ল্যামডা। সো যেই মিডিয়ামে তোমার ওয়েভলেংথ বেশি হবে, সেই মিডিয়ামে তোমার ভেলোসিটিও বেশি হবে, আর যে মিডিয়ামে ওয়েভলেংথ কম, সেই মিডিয়ামে ভেলোসিটি কম বা বেগ কম। ধরো এখানে ওয়েভলেংথ হচ্ছে 0.1 ন্যানোমিটার, আর এখানে ওয়েভলেংথ হচ্ছে 0.2 ন্যানোমিটার। সো এইখানে তখন ভেলোসিটিটা বেশি হবে, আর এখানে ভেলোসিটিটা কম হবে। আর এছাড়া সাউন্ড ওয়েভের ক্ষেত্রে আরও বলা যায় যে সাউন্ড ওয়েভ হচ্ছে সবচেয়ে ফাস্ট চলে সলিড মিডিয়ামে, দেন এর চেয়ে স্লো চলে লিকুইড মিডিয়ামে, আর তার চেয়েও স্লো চলে হচ্ছে এয়ার মিডিয়ামে। ওকে, সো ওয়াটারের মধ্যে একটা সাউন্ডের ভেলোসিটি কিন্তু বেশি, বা বেগ হচ্ছে কি বেশি, ভি সলিড, ভি লিকুইড, ভি এয়ার। সো এই হচ্ছে ওয়েভ রিলেটেড ডিসকাশনগুলো, এগুলো একটু পড়বা, অবশ্যই এখান থেকে পড়বা, কনসেপচুয়াল কিছু জিনিসপত্র আছে, একটু দেখতে হবে এগুলো। আর দুই টাইপের ওয়েভ হয় সেটা তোমরা জানো, একটা হচ্ছে লঞ্জিটিউডিনাল আর একটা হচ্ছে মানে একটা হচ্ছে লঞ্জিটিউডিনাল ওয়েভ আর একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, মানে অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ। ভি সমান এফ ল্যামডা, এটাও তোমরা বুঝো। তারপর এখানে একটা তোমার পজিশন ভার্সেস অ্যামপ্লিটিউড গ্রাফ দেওয়া, এখানে বলছে যে এ ওয়েভ ইজ শোন অ্যামং দ্য ওয়েভস অ্যামপ্লিটিউড, ওয়েভলেংথ, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভেলোসিটি উইচ ম্যাগনিটিউড ক্যান বি ডিটারমাইন্ড ফ্রম ফিগার। কোনটা ফিগার থেকে বের করা যাবে। সো এখানে দেখো আমি ওয়েভলেংথ দেখতে পাচ্ছি, ওয়েভলেংথ হচ্ছে 2 মিটার, একদম দেখাই যাচ্ছে যে ওয়েভলেংথ হচ্ছে এটা 2 মিটার। আর ওয়েভের অ্যামপ্লিটিউডটা অতটা বোঝা যাচ্ছে না, কারণ এটা 0.1 মিটারকে পুরোপুরি টাচ করে নাই। আচ্ছা, অ্যামপ্লিটিউডটা ওরা ধরে নিচ্ছে যে এটা 0.1 মিটারই। সো অ্যামপ্লিটিউড হচ্ছে 0.1 মিটার। আর টাইম পিরিয়ড কীভাবে পাবো, সো এখান থেকে টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি কিন্তু বের করা পসিবল না, ঠিক আছে, কারণ এখানে জাস্ট আমি ওয়েভলেংথ আর অ্যামপ্লিটিউডটাই বের করতে পারবো, ঠিক আছে। সো বই থেকে অবশ্যই এইগুলো একবার একটু চোখ বুলাই নিবা। তারপরে এখানে একটা কোশ্চেন আছে, ওই ভি সমান এফ ল্যামডা আর এ রিলেটেড, প্লাস হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি বের করতে হয় ফ্রম টাইম পিরিয়ড। সো এখানে বলছে যে একটা ওয়েভের ডিফারেন্ট পজিশন অ্যান্ড এক একটা পজিশনে তার অ্যামপ্লিটিউড কত সেটা দেখানো আছে, আবার টাইমের সাথে সাথে আরেকটা গ্রাফ দেওয়া আছে যে এক এক টাইমে এটার অ্যামপ্লিটিউড কত হয়। সো এখান থেকে আমাদেরকে বলছে যে এটার অ্যামপ্লিটিউড বের করা, অ্যামপ্লিটিউড হচ্ছে 0.1 মিটার। দেন বলছে যে ওয়েভলেংথ কত, ওয়েভলেংথ হচ্ছে 1 মিটার, এই যে এইটুক। দেন বলছে যে টাইম পিরিয়ড কত, টাইম পিরিয়ড হচ্ছে এই যে একটা সাইকেল হইতে যতটুকু টাইম লাগে সেটা, উইচ ইজ 0.2 মিটার, 0.2 সেকেন্ড। ফ্রিকোয়েন্সি হচ্ছে টি এর ইনভার্স, সো ফ্রিকোয়েন্সি হবে 5 হার্টস। আর ভেলোসিটি কত, ভি সমান এফ ল্যামডা, ঠিক আছে। ওকে, তো এরপর এটা দেখো ফেজ জিনিসটা কি, অনেকের এই ফেজ বা দশা জিনিসটা বুঝতে প্রবলেম হয়। ফেজ মানে হচ্ছে যেই দুইটা পার্টিকেলের চেহারা একই রকম, মানে যাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো একই রকম। মানে এটা যদি একটা ওয়েভ হয়, দেখো এটা যদি একটা ওয়েভের ডায়াগ্রাম হয়, তখন এই পয়েন্টার আর এই পয়েন্টার ফেজ একই,
কারণ এই পয়েন্টটা এরপর এদিকে যাচ্ছে, এই পয়েন্টটাও সেম এদিকে যাচ্ছে, আবার এই পয়েন্টটার আর এই পয়েন্টটার ফেজ একই। সো ফেজ জিনিসটা হচ্ছে এমন একটা কোয়ান্টিটি, এটা তোমরা কলেজে উঠলে আরও ভালোভাবে শিখতে পারবা, যে ফেজ হচ্ছে অ্যাকচুয়ালি এমন একটা কোয়ান্টিটি যেটা দিয়ে কোনো একটা ওয়েভের কোনো একটা পজিশনে বা টাইমে সব কোয়ান্টিটিগুলো একবারে বের করা যায়। তার ভেলোসিটি কত, তার পজিশন কত, সব কিছু একবারে বের করার একটা কোয়ান্টিটি। বাট এটা এখন অত ডিটেলসে দেখার দরকার নেই, এখন এইটুকুই বুঝতে হবে যে এই পয়েন্টার আর এই পয়েন্টার ফেজ একই, এইটার আর এটার ফেজ একই, এটার আর এটার ফেজ একই। দেন সাউন্ড ওয়েভ রিলেটেড এখানে ওরা কয়েকটা এক্সপেরিমেন্ট দেখাইছে, এগুলো অবশ্যই একটু পড়বা, কারণ এখানে ভিতরে অনেক এমসিকিউ এর জিনিস থাকে। যেমন এখানে বলছে যে আমাদের কান হচ্ছে 20 হার্টস থেকে 20 হার্টসের মধ্যে তোমার সাউন্ড শুনতে পারে। 20 হার্টসের উপরেরগুলো হচ্ছে আলট্রাসাউন্ড, আর 20,000 হার্টসের উপরেরগুলো হচ্ছে আলট্রাসাউন্ড, আর 20 হার্টস যেটা সেটার নিচেরগুলোকে বলা হয় কি ইনফ্রাসাউন্ড। ওকে, সাউন্ড ওয়েভের কিছু প্রপার্টি এখানে বলছে যে সাউন্ড ওয়েভের জন্য তোমার টেম্পারেচারের সাথে সাথে সাউন্ড ওয়েভের ভেলোসিটি বাড়ে, টেম্পারেচার যত বেশি হবে সাউন্ড ওয়েভ তত তাড়াতাড়ি পাস হবে। আর এখানে এই যে আমি যে কথাটা বলছি যে আলাদা আলাদা মিডিয়াম, সেখানে তোমার ফ্রিকোয়েন্সিটা সেম হয়, যেটা বলছিলাম যে ডিফারেন্ট মিডিয়াম হলেও তোমার ফ্রিকোয়েন্সিটা সেম হবে। সো সেখানে তোমার এক এক ধরনের ভেলোসিটির জন্য এক এক ধরনের ওয়েভলেংথ পাওয়া। সো আলাদা আলাদা মিডিয়ামে যার ভেলোসিটি যত বেশি তার ফ্রিকোয়েন্সি ওয়েভলেংথ তত বেশি। সেখান থেকে বুঝতেই পারতেছি এয়ারে ওয়েভলেংথ কম, ওয়াটারে ওয়েভলেংথ আর একটু বেশি, আয়রনে সবচেয়ে বেশি। ওকে, সো অবশ্যই এটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য, ডিফারেন্ট মিডিয়াম হলেও ফ্রিকোয়েন্সি সবার সেম। বুঝতে পারছো? আচ্ছা, ইকো রিলেটেড জিনিসপত্র তোমরা খুব ভালোভাবে পারার কথা, যে ইকো কখন হয়, কোনো একটা সাউন্ড কোনো একটা জায়গায় গিয়ে তোমার কানে আসতে যদি 0.1 সেকেন্ডের বেশি টাইম লাগে বা 0.1 সেকেন্ডের সমান টাইমও লাগে, তখন সেইটা তোমার কাছে ইকো মনে হবে। সো ইকো রিলেটেড ডিসকাশনগুলো আমি এখন আর ডিটেলসে করতে চাচ্ছি না। আর এইখানে আরেকটা বিষয় হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ টি, এইটা একটু খেয়াল রাখতে হবে যে তোমরা হয়তো অন্য আরেকটা ফর্মুলা শিখছো, বাট এইটা বেশি বেটার, যে ভি ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ টি। ওকে, আচ্ছা আমি এই চ্যাপ্টারে ম্যাথ দেখাই, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। এরপর একটা সাউন্ডের ইউজ নিয়ে লেখা আছে, এইগুলো অত বেশি দরকার নাই, একটু দাঁড়াও। হ্যাঁ, সো আমি এখন তোমাদের এইগুলোর ম্যাথ দেখাই, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে। দেখো, সো এই ফিজিক্স গাইডের আমি চ্যাপ্টার 5, 6, 7টা দেখাই। ওকে, সো এখান থেকে আসে, একটু সবাই খেয়াল করে দেখো। আচ্ছা একটু দাঁড়াও। সবাই একটু সলভগুলো ভালোভাবে খেয়াল করো যে আমি কিভাবে করি। আর আগের চ্যাপ্টারগুলো তোমরা একটু করে ফেলবা, যেটাই তুমি পারবা না আমাকে একটু দেখাবা, বা যেটার অ্যান্সার তোমার মিলতেছে না আমাকে একটু দেখাবা। আচ্ছা, সো এখানে চ্যাপ্টার 5-এ ওরা প্রথমে কিছু বেসিক থিওরি বলছে, একবার এগুলো পড়বা। এই সব জিনিস মুখস্থ রাখতে পারলে ভালো, সবগুলো দরকার নেই। যেমন এয়ার আর ওয়াটারের ডেন্সিটি, আর হচ্ছে আয়রন আর মার্কারির ডেন্সিটি, এই কয়টা জানলেই হবে, আর আইসেটটা, ঠিক আছে। দেন ওই যে আমি বলছিলাম স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, তারপর অন্যান্য যা যা আছে এখানে সবই লিখে দিছে ওরা। আচ্ছা, সো আমি এমসিকিউগুলো করে দেখাই। এখানে অনেকগুলো এমসিকিউ আছে, সো একটু টাইম লাগবে। এখানে 48টা, দেন পরের চ্যাপ্টার আছে প্রায় অনেকগুলো। ওকে, সো আমরা যে কয়টা করতে পারি দেখতে থাকি। দেখো, সবাই একটু ক্যালকুলেটর নিয়ে বসো।
সো একদম প্রথমটা, ইফ দ্য এরিয়া অফ আ লার্জার পিস্টন ইজ 50 টাইমস অফ দ্যাট অফ দি স্মলার ওয়ান, দেন ইফ 5 নিউটন ফোর্স ইজ অ্যাপ্লাইড টু দ্য স্মলার ওয়ান, দেন হাউ মাচ ফোর্স উইল বি ফেল্ট অন দ্য লার্জার পিস্টন। সো তোমার এখানে আমরা জানি যে F1/F2 ইজ ইকুয়াল টু A1/A2, রাইট? সো লার্জার পিস্টনে তোমার এরিয়া যদি ধরো এটা হচ্ছে লার্জার পিস্টন, সো এটার এরিয়া যদি 50 টাইমস হয়, তাহলে লার্জার পিস্টনে তোমার ফোর্সও 50 টাইমস হবে। সো এখানে 5 ইন্টু 50 দ্যাট ইজ 250 হবে অ্যান্সার। সো এখানে অ্যান্সার হবে 250, মানে জিনিসটা প্রপোর্শনাল, যার এরিয়া যত বেশি তার উপর ফোর্স তত বেশি। At which temperature the density of water is 1000 kg per meter cube, 4 degree centigrade, বইয়ের থিওরি, বইতে দেখবা এটা। Then what is the density of mercury? ওই যে বলছিলাম এটা লাগে, সো 13600 kg per meter cube। তোমার যদি ডেন্সিটি অফ মার্কারি মনে না থাকে পরীক্ষার হলে, তাহলে কি করতে পারো দেখো, উই নো যে P ইজ ইকুয়াল টু H রো জি। আর আমরা এটাও জানি যে কোনো একটা ব্যারোমিটারে নর্মাল 1 অ্যাটমসফেরিক মিটার প্রেশার হচ্ছে 76 মিলিমিটার মার্কারিক প্রেশার, রাইট? মানে এইটার হাইট কত হয় 76 সেন্টিমিটার মার্কারিক প্রেশার, তো সেন্টিমিটার। সো এখান থেকে আমরা বুঝতেছি 1 অ্যাটমসফেরিক প্রেশার আর মার্কারির 76 সেন্টিমিটার হাইট একই কথা। সো দেখো প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশারে কত প্যাসকেল, এটা আমি তোমাদেরকে পড়াইছি 10, 13, 25 প্যাসকেল। আর এইচ হচ্ছে 76 সেন্টিমিটার, দ্যাট মিনস 0.76 মিটার। দেন ডেন্সিটি কত মার্কারির সেটাই আমি বের করব, আর এটা হচ্ছে 9.8। সো এখান থেকে ডেন্সিটি বের করো, দেখো অলমোস্ট ওইটা আসবে 101325 ডিভাইডেড বাই 0.76 ডিভাইডেড বাই 9.8, 13,600। বাট এটা মুখস্থ রাখাটাই বেটার। আচ্ছা, ওয়াই রোটেন এগ ফ্লোটস ইন ওয়াটার, তোমার এইখানে বিকজ অফ ইনক্রিজিং অফ ডেন্সিটি, বিকজ অফ ডিক্রিজিং অফ ডেন্সিটি, এটা হচ্ছে বিকজ অফ ডিক্রিজিং অফ ডেন্সিটি। আচ্ছা, হোয়াট উইল হ্যাপেন ইফ ওয়াটার ইজ ইউজড ইনস্টেড অফ মার্কারি ইন ব্যারোমিটার? লেংথ অফ দ্য ইনস্ট্রুমেন্ট উইল ইনক্রিজ। আর বিকজ অফ ইনক্রিজিং দ্য লেংথ অফ ইনস্ট্রুমেন্ট, সরি এটা হবে জাস্ট দ্য লেংথ অফ দি ইনস্ট্রুমেন্ট উইল ইনক্রিজ, কারণ ওয়াটারের ডেন্সিটি কম, তো সো এর জন্য দেখা যায়, দেখো P ইজ ইকুয়াল টু H রো জি, রাইট? সো একই প্রেশার মেজার করার জন্য, প্রেশার তখন কনস্ট্যান্ট, একই প্রেশার মেজার করার জন্য H উইল বি ইনভার্সলি প্রপোর্শনাল টু রো, ঠিক আছে? মানে একই প্রেশার মানে হচ্ছে ধরো এই 1 অ্যাটমসফেরিক প্রেশারই তুমি এবার একটা ওয়াটারের ব্যারোমিটার দিয়ে মেজার করতে চাও, সো প্রেশারটা তুমি আনচেঞ্জড রাখছো। সো এখান থেকে বলা যায় যে H রো উইল বি প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট, সো H উইল বি প্রপোর্শনাল টু সাম, বা এখান থেকে বলা যায় HP ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট। সো এখান থেকে আমি বলতে পারি H উইল বি প্রপোর্শনাল টু ডেন্সিটি, ঠিক আছে? সো যার ডেন্সিটি যত বেশি তার জন্য হাইট তত কম। সো ওয়াটারের ডেন্সিটি অনেক কম মার্কারির থেকে, তাই তার জন্য হাইট কি হবে বেশি। সো দ্য লেংথ অফ দি ইনস্ট্রুমেন্ট উইল ইনক্রিজ। দেন হোয়াট ইজ ইউজড ফর কাটিং মেটালস ইন ইন্ডাস্ট্রিজ? প্লাজমা টর্চ। দেন if the density of sea water is equal to that of pure water, then the pressure of Mariana Trench will be attopascal less. If the density of sea water is 1025 kg per meter cube, then what is the depth of Mariana Trench? So বলছে যদি সি ওয়াটারটা পিওর ওয়াটার দিয়ে রিপ্লেস করে ফেলি, তখন দেখা যায় যে প্রেশারটা এতখানি কমে যায়, এত প্যাসকেল কমে যায়। সো ডেন্সিটি অফ সি ওয়াটার যদি এত কেজি পার মিটার কিউব হয়, তখন ডেপথ অফ মারিয়ানা ট্রেঞ্চ কত? সিম্পলি P ইজ ইকুয়াল টু H রো জি, ঠিক আছে? সো H ইজ ইকুয়াল টু P বাই রো জি। এখন এখানে কিছু ঝামেলা আছে, সেটা হচ্ছে যে এই প্রেশারটা আমি কই পাবো? সো নর্মাল পিওর ওয়াটারের ডেন্সিটি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, ওকে? নর্মাল তোমার তোমার ডেন্সিটি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব পিওর ওয়াটারের। সো
মারিয়ানা ট্রেঞ্চ যদি ধরো ওয়াটার দিয়ে ফিল্ড থাকে, পিওর ওয়াটার দিয়ে ফিল্ড থাকে, তখন তার নিচে প্রেশার আমি বললাম, তখন তার নিচে প্রেশার হচ্ছে পি। সো পি ইজ ইকুয়াল টু, বা P1 ইজ ইকুয়াল টু H রো 1 জি। ঠিক আছে, রো 1 মানে হচ্ছে পিওর ওয়াটারের ডেন্সিটি, উইচ ইজ 1000 কেজি পার মিটার কিউব। এখন আমি যদি পিওর ওয়াটারের জায়গায় এটা সি ওয়াটার দিয়ে রিপ্লেস করে ফেলি, সি ওয়াটার এবার, যেখানে রো 2 হচ্ছে 1025, ওরা বলেই দিছে 1025 কেজি পার মিটার কিউব, আর নিচে প্রেশার আমি বললাম P2। সো P2 ইজ ইকুয়াল টু H রো 2 জি। অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটা থেকে এইটা এত প্যাসকেল কম। সো H রো 2 জি মাইনাস H রো 1 জি ইজ ইকুয়াল টু 2661435 প্যাসকেল। এখান থেকে তুমি জাস্ট H এর ভ্যালুটা বের করো। সো এখানে নিচে আসবে রো 2 জি মাইনাস রো 1 জি, মানে হচ্ছে 25 ইন্টু 9.8। সো এটা ক্যালকুলেট করো, 2661435 ডিভাইডেড বাই 25 ডিভাইডেড বাই 9.8। সেখান থেকে আমি ডেপথ পাবো 10863, এইটা অ্যান্সার। দেন ইফ ফোর্স মোর দ্যান ইলাস্টিক লিমিট ইজ অ্যাপ্লাইড, দেন হোয়াট উইল হ্যাপেন টু দ্য বডি? পার্মানেন্ট স্ট্রেইন হবে। মানে তুমি যদি ইলাস্টিসিটি লিমিটেড থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করো, তখন ওই অবজেক্টটা পার্মানেন্টলি একদম নষ্ট হয়ে যাবে, মানে পার্মানেন্টভাবে ডিফর্মড হয়ে যাবে। রাইট ডাউন দ্য ইউনিট অফ স্ট্রেন। স্ট্রেনের ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। সরি, স্ট্রেনের ইউনিট হচ্ছে নো ইউনিট, স্ট্রেনের কোনো ইউনিট থাকে না। আর এরপর what is called the ratio of stress and strain, coefficient of elasticity. The unit of coefficient of elasticity equals to what? Equal to তোমার stress pressure. Then the motion of molecules is proportional to what? Heat. Heat যত বাড়ে molecular motion তত বেশি increase হয়. For what ratio of the diameters of larger piston and smaller piston of a hydraulic press 1800 force will be obtained on larger piston for application of 200 on smaller piston? So we know F1 divided by F2 is equal to A1 divided by A2. Area হচ্ছে ডায়ামিটারের স্কোয়ারের প্রপোর্শনাল। সো এটাকে লেখা যায় D1 স্কোয়ার বাই D2 স্কোয়ার, অথবা এরিয়া মানে হচ্ছে পাই D1 স্কোয়ার বাই 4 পাই D2 স্কোয়ার বাই 4। এই 1/4 কাটা, পাই আর পাই কাটা। সো এখান থেকে আমি বলতে পারি F1 বাই F2 ইজ ইকুয়াল টু D1 বাই D2 হোল স্কোয়ার। F1 বাই F2 হচ্ছে, ধরো বড়টায় হচ্ছে 1800 আর ছোটোটায় হচ্ছে 200 ইকুয়ালস D1 বাই D2 হোল স্কোয়ার। সো ওরা বলছে যে লার্জার আর স্মলার পিস্টনের রেশিও কত হবে। সো এই D1 বাই D2-র ভ্যালু তোমাকে বের করতে বলছে। সো এই পাশে স্কোয়ার রুট, সো অ্যান্সার হবে 3। সো অ্যান্সার হবে 3:1। ইন উইচ স্টেট সাবস্টেন্স কন্ডাক্টস ইলেকট্রিসিটি? কোন স্টেটে একটা সাবস্টেন্স ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে? প্লাজমা স্টেট। ওকে, আর দ্য হিট নেসেসারি ফর প্লাজমা স্টেট ইজ ফাউন্ড ওয়্যার? স্টার্স। এক একটা তারার মধ্যে প্লাজমা স্টেটে তোমার সাবস্টেন্স পাওয়া যায়। প্যাসকেলস ল ইজ অ্যাপ্লিকেবল টু দ্য সাবস্টেন্স অফ হুইচ স্টেট? লিকুইড। সরি, এটা হচ্ছে লিকুইড অ্যান্ড গ্যাসাস, মানে এটা হচ্ছে ফ্লুইডের জন্য। Then pressure of P is applied to any closed liquid if a piston of cross section area 4 unit is attached to it, then how much force will be felt on the piston? 4P. কোনো একটা জায়গায় তুমি যদি P অ্যামাউন্টের প্রেশার অ্যাপ্লাই করো, সেটা কি সব জায়গাতেই P অ্যামাউন্টের প্রেশার ক্রিয়েট করে, সব জায়গায়। সো এটার ক্রস সেকশনাল এরিয়া যদি 4 ইউনিট হয়, তাহলে ফোর্স কত? ফোর্স হচ্ছে pressure into area, which is 4 into P, 4P. So answer হবে 4P. Archimedes principle is applicable to which state of substance? এটাও liquid and gaseous. If the density of substance is equal to that of liquid, if the density of substance is equal to that of liquid, when will be the substance be submerged or floated on liquid?
আচ্ছা, মানে এখানে ওরা বলছে যে কোনো একটা অবজেক্টের ডেনসিটি যদি লিকুইডের ডেনসিটির সমান হয় তখন এই অবজেক্টটা আমি ডুবাইলে কি হবে, এটা কি ডুবে যাবে নাকি ভেসে থাকবে? সো এটা হচ্ছে তখন উইল ফ্লোট ইন কমপ্লিটলি সাবমার্জড কন্ডিশন। আমরা এটা জানি যে তখন এটা কমপ্লিটলি সাবমার্জড অবস্থায় ভাসবে। যদি ডেনসিটি কম হয় তাহলে পুরোপুরি ভাসবে, যদি ডেনসিটি সেম হয় কমপ্লিটলি সাবমার্জড অবস্থায় ভাসবে, আর যদি ডেনসিটি বেশি হয় তাহলে এটা পুরোপুরি ডুবে যাবে। How many liter of ice will be obtained from 22 liter water? So দেখো mass আমরা জানি চেঞ্জ হয় না, সো m is equal to v1 rho 1 is equal to v2 rho 2। এখন এখান থেকে আমরা বলতে পারি যে এই v2 হচ্ছে ধরো আইসের ভলিউম, সো v2 is equal to v1 rho 1 by rho 2। এখন ধরো আমি ওয়াটার দিচ্ছি 22 লিটার, আর ওয়াটারের ডেনসিটি হচ্ছে 1000, আর আইসের ডেনসিটি হচ্ছে 920। ওকে, এটা মুখস্থ রাখতে হবে। সো এখান থেকে অ্যান্সার আসবে 22 ইন্টু 1000 বাই 920। সো এখান থেকে অ্যান্সার আসবে 23 পয়েন্ট সামথিং, 23.913। ওকে, উইল অ্যালার্ম ফ্লোট অন গ্লিসারিন, এটা আমার মনে নাই, ঠিক আছে, এটা একটু দেখে নিও। হোয়াট ইজ দ্য ইউনিট অফ স্পেসিফিক গ্র্যাভিটি? নো ইউনিট। স্পেসিফিক গ্র্যাভিটি মানে হচ্ছে কোনো একটা অবজেক্টের ডেনসিটি ওয়াটারের ডেনসিটির কত টাইমস। ওকে, সো এটার কোনো ইউনিট হয় না, কারণ এটা হচ্ছে ডেনসিটি রেশিও, কোনো একটা অবজেক্টের ডেনসিটি ডিভাইডেড বাই ওয়াটারের ডেনসিটি, সো ডেনসিটি কাটা, সো এটার কোনো ইউনিট নেই। If 24 liter water is converted to ice, then how much volume of it will be floated on water? How much volume of it will be floated on water? আচ্ছা, এটা কিভাবে করতে হয় কারো কি মনে আছে? আমি 24 লিটার ওয়াটারকে আগে আইসে কনভার্ট করব, সো সেটা কত আসবে? এইখানে জাস্ট 24 দিয়ে দিই, দেখো এখানে 24। সো আমরা এটাকে কি করব, মানে আমাদের কাছে এখন 26.087 লিটার আইস আছে। সো এটা কতটুক তোমার ইসের উপরে ভাসবে, মানে এটার কতটুক পানিতে ভাসবে। সো এটা কিভাবে করব দেখো, আমাদের বুঝতে হবে যে এখানে ধরো আমাদের কাছে এখানে অনেকখানি পানি আছে, সেখানে আমি কি করলাম 26.087 লিটার আইস দিয়ে দিলাম। সো বলছে এটা কত লিটার উপরে ভাসবে আর কতটুক ডুবে থাকবে। সো 26.087 লিটার আইস যদি তোমার কাছে থাকে তাহলে তার ম্যাস কত? 26.087 লিটার মানে হচ্ছে এত ইন্টু 10⁻³ মিটার কিউব। সো এটাকে তুমি আইসের ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তুমি কি পাবা? এই আইসটার ম্যাস। ওকে, এই আইসটার ম্যাস পাবা। সো এখান থেকে তুমি এই আইসটার ওয়েট বের করো, ওয়েট বের করলো। ওকে, এবার আমাদেরকে জিজ্ঞেস করছে কত ভলিউম উপরে ভেসে থাকবে। সো আমি ওর টোটাল ভলিউম হচ্ছে ভি, এটা আমি ধরলাম উপরে ভেসে থাকবে ভি প্রাইম, তাহলে পানির নিচে ডুবে থাকবে কতটুকু? ভি মাইনাস ভি প্রাইম। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা হচ্ছে কি, তাহলে ডিসপ্লেসড ওয়াটার, মানে যতটুকু পানিকে আমি বাইরে সরাই দিচ্ছি। সো এইটা ইন্টু রো অফ ওয়াটার, মানে ওয়াটারের ডেনসিটি ইন্টু জি ইজ ইকুয়াল টু কত হবে? এই এমজি। এম মানে হচ্ছে তোমার আইসের ভলিউম, মানে ভি ইন্টু 10⁻³ আচ্ছা, এখানেও একটা 10⁻³ দিব, কারণ আমরা সব এসআই ইউনিটে করতেছি, ইন্টু আইসের ডেনসিটি। ওকে, সো এখান থেকে 10⁻³ 10⁻³ কাটা। সো এখান থেকে আমি লিখতে পারি যে দেখো এখানে আমার টার্গেট হচ্ছে ভি প্রাইম বের করা। সো ভি দিয়ে আমি বোথ সাইডে ডিভাইড করে দিই। সো 1 মাইনাস ভি প্রাইম বাই ভি ইজ ইকুয়াল টু রো আইস বাই রো ওয়াটার। রো আইস হচ্ছে 920, রো ওয়াটার হচ্ছে 1000, আর 1 মাইনাস ভি প্রাইম আমি বের করব ভি কত? ভি হচ্ছে এই যে 26.087 is equal to 920 by 1000.
সো এটা আমি ক্যালকুলেট করে এখান থেকে কী বের করতে হবে আমাদের ভি প্রাইম বের করতে হবে। সো এখান থেকে আমি এটা ক্যালকুলেট করি, দেখো 1 মাইনাস এক্স বাই 26.087 ইকুয়ালস 920 বাই 1000। সলভ করো, অ্যান্সার চলে আসবে 2.086, এটা আনসার। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। কীভাবে করছি আবারও একটু চিন্তা করে দেখো। ফার্স্টে আইসের ভলিউম বের করছি, সেটা ম্যাস বের করছি, দেন আমি বললাম যে এটার উপরে আমি ধরে নিলাম ভি প্রাইম অ্যামাউন্ট ভেসে থাকবে। তাহলে পানির নিচে ডুবে আছে কতটুকু, ভি মাইনাস ভি প্রাইম। পানির নিচে যতটুকু ডুবে আছে সেইটুকু অ্যামাউন্ট ওয়াটার সে সরাই দিচ্ছে। সো আমরা জানি যে তোমার আর্কিমিডিস প্রিন্সিপাল হচ্ছে ডিসপ্লেসড ওয়াটার ইজ ইকুয়াল টু লস্ট ওয়েট। সো এখানে ডিসপ্লেসড ওয়াটার হচ্ছে এত, আর ও যেহেতু ভেসে আছে তাহলে ও লস্ট ওয়েট হচ্ছে mg পুরোটাই। সো m মানে কত, m হচ্ছে এই যে v ইন্টু 10⁻³ ইন্টু 920। ভিকে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতেছে এর জন্যই কারণ ওইগুলো লিটারে আছে, আমরা মিটার কিউবে নিয়ে যাব। আবার এই পাশেও সেটাই করছি। দেন এগুলো কাটা, আর এখান থেকে রো আইস রো ডাব্লু নিচে নিয়ে আসলাম, আর ভি দিয়ে ভিটাকে লেফট সাইডে নিয়ে গেলাম, দেন ক্যালকুলেট করলাম, ভি প্রাইম বের হয়ে আসছে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এটা নিজেরা একবার করবা। আচ্ছা, তোমরা একটু আরেকবার মিটিংটায় কানেক্ট হও।